আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদনের ব্যয় বা ব্যয়তত্ত্ব বোঝানোর আগে আমি বলে নিই, উৎপাদনের সময়ই আমরা দেখেছি উৎপাদনের দুটো কাল হয়, একটাকে বলে স্বল্পকাল আর একটাকে বলা হয় দীর্ঘকাল। যে সময়ে উৎপাদনের কিছু উপকরণ স্থির ও কিছু উপকরণ পরিবর্তনশীল তাকে বলা হয় উৎপাদনের স্বল্পকাল। যে সময়ে উৎপাদনের কিছু উপকরণ স্থির ও কিছু উপকরণ পরিবর্তনশীল তাকে বলা হয় উৎপাদনের স্বল্পকাল। অপরপক্ষে যে সময়ে উৎপাদনের সমস্ত উপকরণই পরিবর্তনশীল তাকে বলা হয় দীর্ঘকাল। অর্থাৎ স্বল্পকালে উৎপাদনের কিছু স্থির উপকরণ থাকে এবং কিছু পরিবর্তনশীল উপকরণ থাকে, কিন্তু যখন দীর্ঘকালে আসবো তখন উৎপাদনের সমস্ত উপকরণই পরিবর্তনশীল। ব্যাপারটা কীরকম আগে বুঝিয়ে নিই। তার আগে মনে রাখতে হবে যে স্বল্পকাল বা দীর্ঘকাল কোনোটাই ক্যালেন্ডার টাইম পিরিয়ড দিয়ে মাপা যাবে না। কারোর কাছে হয়তো 1 বছর দীর্ঘকাল, কারোর কাছে হয়তো 10 বছরটাও স্বল্পকাল, এই রকমভাবেই ভাবতে হবে। আমরা বলছি যে আমি একটা উদাহরণের সাহায্যে বোঝাই। উদাহরণের সাহায্যে বোঝানোর জন্য বলছি, ধরা যাক আমি একটা গম কল খুললাম, একটা ছোট দোকানে একটা গম ভাঙানোর মেশিন নিয়ে এলাম, নিয়ে এসে আর 100 কেজি আটা দিয়ে এই 100 কেজি গম দিয়ে শুরু করলাম। 100 কেজি গম আমি দেখছি এবার 100 কেজি গম আমি ভাঙিয়ে ফেলতে পারছি। হ্যাঁ, তার চেয়েও বেশি লোকের চাহিদা আছে। এটা দেখালে পরে আমার কাছে যদি অর্থ থাকে তাহলে আমি কি করব, আর একটা মেশিন আনলাম, আর একটা মেশিন কিনে আনলাম। তারপর যদি দেখি যে আরও অর্থ থেকে থাকে, সেটাতেও যদি আমি পুরো কমপ্লিট না করে উঠতে পারি, বাজারে যে চাহিদা সেটা যদি ফিল আপ না করতে পারি, তাহলে আবার অর্থ থাকলে আরও একটা মেশিন কিনবো। এইভাবে বা ঘরটা আরও একটু বাড়াবো। এইভাবে যখন করব তখন এই সমস্ত কাজগুলো করতে আমার তাহলে কতটা সময় লাগবে? যদি অর্থ থেকে থাকে তাহলে এই কাজগুলো করতে আমি 1 বছরের মধ্যেই আমার এগিয়ে যেতে পারি। তাহলে এখানে না ওই ঘরটাও স্থির নেই, গমের পরিমাণটাও স্থির নেই, মেশিনের পরিমাণটাও স্থির নেই, কেউই স্থির নেই। এটা হয়ে গেল দীর্ঘকাল। 1 বছরটাই এর কাছে দীর্ঘকাল। কিন্তু যদি একটা যেগুলো আমরা বাগিচা ফসল বলে জানি, বাগিচা ফসলের মধ্যে যেমন ধর রবার, চা, এই সমস্ত গাছগুলো যতদিন না পূর্ণবয়স্ক হয় বা একটা নির্দিষ্ট সময়ের আগে তারা দিতে পারে না, মানে বাণিজ্যিকভাবে তারা ফলন দিতে পারছে না। রাবার গাছ থেকে যদি আমার রাবারের আঠা নিয়ে সেই আঠা বেচতে হয়, তাহলে আমি রাবার গাছগুলো লাগানোর 10 বছর পর থেকে তারা মিনিমাম 10 বছর পর থেকে তারা আঠা উৎপাদন করতে শুরু করে। তাহলে এই 10 বছর আমি এই রবার গাছের পরিমাণটা পাল্টাতে পারবো না। এই 10 বছর আমার কাছে স্থির উপকরণ। তাহলে উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখলাম, তাহলে উৎপাদনের ক্ষেত্রে আমাদের স্বল্পকালের কথা যখন ভাববো, স্বল্পকালে আমাদের উৎপাদন ব্যয়টা দুরকম। স্বল্পকালে আমাদের উৎপাদন ব্যয় দুরকম। কী হতে পারে? স্বল্পকালে উৎপাদন ব্যয় দুরকম। একটা হচ্ছে স্থির ব্যয়। স্বল্পকালে উৎপাদনের ব্যয় দুরকম। একটা হচ্ছে স্থির ব্যয়, মানে স্থির উপকরণের জন্য যে ব্যয়গুলো হবে সেগুলো হচ্ছে স্থির ব্যয় বলা হয়। স্থির উপকরণের জন্য ব্যয় তাকে বলা হচ্ছে স্থির ব্যয়। আর আরেকটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় মানে পরিবর্তনশীল উপকরণের জন্য যে ব্যয় হবে তাকে আমরা বলবো পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল উপকরণের জন্য যে পরিবর্তনশীল উপকরণের জন্য যে ব্যয় হয় তাকে আমরা বলছি পরিবর্তনশীল ব্যয়। এইবার খুব স্বাভাবিকভাবেই তোরা আমায় জিজ্ঞেস করতেই পারিস যে স্থির ব্যয় কে, আর স্থির ব্যয় কোনগুলো আর পরিবর্তনশীল ব্যয় কোনগুলো। আমি স্থির ব্যয়ের কটা উদাহরণ লিখি। স্থির ব্যয়ের উদাহরণ হিসেবে ধর আমি একটা দোকানঘর ভাড়া নিয়ে আমি সেখানে বিক্রি করছি, দোকানটা বসিয়েছি। তাহলে দোকান বসালে পরে আমার দোকানে বিক্রির পরিমাণ যাই হোক না কেন, দোকানের ভাড়াটা তো একই থেকে যাবে। তাহলে এই যে দোকানের ভাড়াটা একই থেকে যাচ্ছে, আমি এখানে বা সেরকম কারখানার শেড ভাড়া নিয়েও কাজ করতে পারি। আমি বললাম কারখানার ভাড়া, আচ্ছা
এবার ইলেকট্রিসিটির ক্ষেত্রে কী হবে? ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমি যতটা ইলেকট্রিসিটি ইউজ করব সেই অনুযায়ী আমাকে বিল দিতে হবে, কিন্তু ইলেকট্রিসিটির জন্য একটা ন্যূনতম ব্যয় আছে, মানে আমি যে ইলেকট্রিসিটির কানেকশানটা রেখেছি তার জন্য আমার একটা ন্যূনতম ব্যয় করতে হয়। যেমন আমরা ফোনের ক্ষেত্রে একটা মিনিমাম রিচার্জ করতে হয়, সেরকম এর ক্ষেত্রেও একটা মিনিমাম আমাকে, এই যে ইলেকট্রিসিটিটার লাইন আমার বাড়িতে আছে তার জন্য আমাকে একটা মিনিমাম দিতে হবে, সেটাও স্থির ব্যয়ের মধ্যে পড়তে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ধর ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, হ্যাঁ, বিমার প্রিমিয়াম, এটা হতে পারে। তারপর হচ্ছে যারা ম্যানেজারিয়াল লেভেলে কাজ করেন, যারা কারখানা যদি বন্ধও হয়ে যায় সেক্ষেত্রে ম্যানেজার, তারপর সিকিউরিটি, এদেরকে অর্থ দিতে হয়। তাহলে এই সমস্তগুলো হচ্ছে সব স্থির ব্যয়ের মধ্যে পড়বে। আর পরিবর্তনশীল ব্যয় বলেছি পরিবর্তনশীল উপকরণের জন্য ব্যয়। আমি যদি বেশি উৎপাদন করি তাহলে আমার কী হবে? বেশি উৎপাদন করলে পরে আমাদের বেশি কাঁচামাল কিনতে হবে, তাহলে বেশি কাঁচামাল কিনলে কাঁচামালের জন্য ব্যয়। তারপর বেশি উৎপাদন করা মানে আমাকে লেবারের পরিমাণ বাড়াতে হবে, তাহলে এই যে শ্রমিকের পরিমাণ যখন বাড়ালাম, হ্যাঁ, শ্রমিকের পরিমাণ বাড়ালে শ্রমিকের যে আমি মজুরি দেব সেই মজুরিটা আমার কাছে কী হচ্ছে? পরিবর্তনশীল ব্যয়। তাহলে কাঁচামালের জন্য ব্যয়, শ্রমিকের মজুরি, এগুলো হচ্ছে সব পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ। তাহলে আমরা প্রথম যেটুকু পোর্শন জানলাম সেই পোর্শনে আমরা জানলাম যে স্বল্পকালে ব্যয় দু প্রকার। উৎপাদনের ক্ষেত্রে ব্যয় উৎপাদনের কাল দুরকম, একটাকে বলা হয় স্বল্পকাল, একটাকে বলা হয় দীর্ঘকাল। স্বল্পকালে ব্যয় দুরকম, স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়। স্থির উপকরণের জন্য যে ব্যয় হয় তাকে বলা হয় স্থির ব্যয়, যেমন হচ্ছে কারখানার ভাড়া, বিমার প্রিমিয়াম, এইগুলোকে আমরা বলছি স্থির ব্যয়। আর পরিবর্তনশীল উপকরণের জন্য যে ব্যয় হয় তাকে আমরা বলি পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ হলো কাঁচামালের জন্য ব্যয়, শ্রমিকের মজুরি, এগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ। এখন এই যে স্থির ব্যয়কে আমরা স্থির ব্যয়, তার ইংরেজিতে আমরা বলি ফিক্সড কস্ট। হ্যাঁ, স্থির ব্যয়কে ইংরেজিতে বলা হয় ফিক্সড কস্ট, তার থেকে আমরা শর্ট ফর্মে বলছি এফসি। আর পরিবর্তনশীল ব্যয় তাকে ইংরেজিতে বলা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, সেই জন্য এটাকে আমরা ভিসি বললাম। এবার থেকে আমরা যদি টিএফসি বুঝি, টিএফসি বললে বুঝবি টোটাল ফিক্সড কস্ট। টিএফসি মানে টোটাল ফিক্সড কস্ট। যদি টিভিসি বলি, টিভিসি বললে বুঝবো টোটাল ভ্যারিয়েবল কস্ট। টিভিসি বললে বুঝবো টোটাল ভ্যারিয়েবল কস্ট। এইভাবে আমরা কস্টেরগুলোকে ভাগ করলাম। কস্ট তাহলে আমরা স্বল্পকালে ব্যয় দুরকম, কী কী? স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়। এবার স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়কে যখন আমরা যোগ করব তখন যেটা আমরা পাবো সেটাকে বলা হয় মোট ব্যয়। মোট ব্যয়টাকে আমরা ডিনোট করি টোটাল কস্ট বলে। মোট ব্যয় মানে হচ্ছে আমরা টোটাল কস্ট বলতে চাইছি। টোটাল কস্ট তার মানে এটাকে আমরা টিসি দিয়ে ডিনোট করব। এখন টিসি দিয়ে ডিনোট করা মানে টিসি সমান সমান হচ্ছে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ফিক্সড কস্টের সাথে টোটাল ভেরিয়েবল কস্টকে যোগ করলে আমরা টোটাল কস্ট পাই। এইবার এখানে আমি একটা ছক নিয়েছি, যে ছকটাতে আমি অনেক জিনিসগুলো দেখাবো, একটা একটা করে ঘর আমরা ফিল আপ করবো। প্রথম আমি দেখাচ্ছি এখানে উৎপাদনের পরিমাণ 0 থেকে 10 অবধি। আমি যদি 0 ইউনিট উৎপাদন করি তাহলে আমার ঘর ভাড়া 0। 1 ইউনিট উৎপাদন করলেও ঘর ভাড়া, ভুল বললাম, যদি আমি 0 ইউনিট উৎপাদন করি তাহলে আমার ঘর ভাড়া 10 টাকা। 1 ইউনিট উৎপাদন করলেও ঘর ভাড়া 10 টাকা। 2 ইউনিট উৎপাদন করলেও ঘর ভাড়া 10 টাকা। আবার 10 ইউনিট উৎপাদন করলেও ঘর ভাড়া 10 টাকা। অর্থাৎ ঘর ভাড়ার পরিমাণটা উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করছে না। ঘর ভাড়ার পরিমাণটা যেহেতু এখানে উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করছে না, এটা হচ্ছে আমার কাছে স্থির ব্যয়। অর্থাৎ যে ব্যয় উৎপাদনের পরিমাণের উপর নির্ভরশীল নয় তাকে বলা হচ্ছে স্থির ব্যয়। যে ব্যয় উৎপাদনের পরিমাণের উপর নির্ভরশীল নয় তাকে আমরা বলছি স্থির ব্যয়। এখন এই স্থির ব্যয়টা সবসময়ই স্থির থাকছে। স্থির ব্যয়টা যেহেতু সবসময়ই স্থির থাকছে, সেহেতু স্থির ব্যয়টার যদি আমরা ছবি আঁকি তাহলে আমরা ব্যয় অক্ষের সাথে ব্যয় অক্ষে একটা অনুভূমিক অক্ষের সাথে সমান্তরাল আমরা রেখা পাবো, অর্থাৎ পরিমাণ অক্ষের সাথে সমান্তরাল একটি সরল রেখা পাবো। আমি টিএফসি রেখাটার আকৃতি দেখাবো। এবার টিএফসি রেখাটার আকৃতি যদি দেখাতে হয় তাহলে আমরা এখন যে ছবিগুলো আঁকবো এই ছবিগুলোর লম্ব অক্ষে আমরা ব্যয় পরিমাপ করব,
অনুভূমিক অক্ষে আমরা পরিমাণ পরিমাপ করব, লম্ব অক্ষে আমরা ব্যয় পরিমাপ করছি, এই অক্ষটায় আমাদের ব্যয় পরিমাপ করা হচ্ছে, এই অক্ষটায় আমরা পরিমাণ পরিমাপ করছি। আচ্ছা, এইখানটায় আমার অরিজিন বা মূলবিন্দু। তাহলে জিরো ইউনিট উৎপাদন হলে আমার খরচ 10 টাকা, 1 ইউনিট উৎপাদন হলেও আমার খরচ 10 টাকা, আবার 10 ইউনিট উৎপাদন হলেও আমার এখানে স্থির ব্যয়ের জন্য খরচ 10 টাকা। তাহলে এই যে লাইনটা আমি এরকম একটা পেয়ে গেলাম, এইটা আমরা পাচ্ছি স্থির ব্যয়ের লাইন, মোট স্থির ব্যয়ের লাইন পেলাম এইরকম। মোট স্থির ব্যয়ের রেখাটা হবে একটি অনুভূমিক সরলরেখা। মোট স্থির ব্যয়ের রেখাটি পরিমাণ অক্ষের সাথে সমান্তরাল একটি সরলরেখা হয়, পরিমাণ অক্ষের সাথে সমান্তরাল একটি সরলরেখা হয়। এইখান থেকে এতটা আমি এখানে 10 ধরেছি। হ্যাঁ, যেরকম স্থির ব্যয় হবে সেই অনুযায়ী গ্রাফে যদি পয়েন্ট করে করে বসানো হয় তাহলে সেই রকমই আসবে। এইবার আসা যাক টোটাল ভেরিয়েবল কস্টে। দেখছি যখন আমার উৎপাদন শূন্য তখন আমার কোনো খরচ নেই, কারণ তখন তো আমি লেবারকেও টাকা দেবো না, কোনো কাঁচামালও কিনবো না। 1 ইউনিট উৎপাদন করলে 5 টাকা খরচ, 2 ইউনিট উৎপাদন করলে আমার 2 ইউনিট যখন উৎপাদন করছি তখন ভেরিয়েবল কস্ট 9 টাকা, তারপর 12 টাকা, 14 টাকা, 15, তারপর 20, 32, 46, 62, 80 এইভাবে এসছে। এখানে একটা বৈশিষ্ট্য আছে, এখানের বৈশিষ্ট্যটা বোঝানোর জন্য আমি দেখাই। দেখ, 5 থেকে 9-এ গেছি তার মানে 4 বেড়েছে। আচ্ছা, যখন 9 থেকে 12-এ গেছিস তার মানে 3 বেড়েছে। আবার 3 থেকে যখন 12 থেকে যখন 14-এ গেছি তখন 2 বেড়েছে। যখন 14 থেকে 15-এ গেছি তখন 1 বেড়েছে। তার মানে এই যে এই পোর্শনটায় এই যে 5, 9, 12, 14, 15, এই যে 5, 9, 12, 14, 15, 5 থেকে 9, 9 থেকে 12, 5 থেকে 9 হয়েছে, 9 থেকে 12 হয়েছে, 12 থেকে 14 হয়েছে, 14 থেকে 15 হয়েছে। তার মানে এই যে পোর্শনটা, এটা আমি টিভিসির কথাটা বলছি। তাহলে টিভিসি প্রথমে কতটা বেড়েছে? 4, তারপরে কতটা বেড়েছে? 3, তারপরে কতটা বেড়েছে? 2, তারপরে বেড়েছে 1। অর্থাৎ বাড়ছে কিন্তু ক্রমশ কম কম হারে বাড়ছে। অর্থাৎ টিভিসি প্রথমে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, টিভিসি প্রথমে ক্রমহ্রাসমান হারে বাড়ে। প্রথমে কি হচ্ছে? ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। আচ্ছা, এইবার তারপর টিভিসিটা যদি দেখিস, টিভিসিটা দেখ এইখানটা থেকে যদি দেখিস 15 থেকে গেছে 20-তে, টিভিসিটা 15 থেকে হয়েছে 20। আবার টিভিসির ক্ষেত্রেই দেখছি টিভিসি 15 থেকে বেড়ে হলো 20, 20 থেকে বেড়ে 32, 32 থেকে বেড়ে 46, 46 থেকে বেড়ে 62, 62 থেকে বেড়ে 80। তাহলে প্রথমে কতটা বেড়েছে? 5, তারপর বেড়েছে 12, তারপরে বেড়েছে 14, তারপরে বেড়েছে 16, তারপর বেড়েছে 18। এখানে দেখ, তাহলে এদিক থেকে এদিকে ক্রমবর্ধমান হারে বাড়ছে। এখানে ক্রমবর্ধমান হারে বাড়ছে মানে এই যে 5 থেকে 12 এই জায়গাটায় কী হলো? ক্রমবর্ধমান হারে বাড়লো। এইখানটায় ও কী করছে? 5 থেকে 12 এখানে ক্রমবর্ধমান হারে বাড়ছে। আর এই জায়গায় আমি উদাহরণ যা নিয়েছি সেই অনুযায়ী এটা আমরা যদি এই উদাহরণটাকে একটু পাল্টে নিই তাহলে হয়তো তোদের বোঝাতে আরও সুবিধা হবে। আমি তাই জন্য উদাহরণটাকে একটু পাল্টাচ্ছি। এখানে যেমন আমরা বাড়িয়েছিলাম 32 করেছি, 32-এর পর আমি এখানে হয়তো এটাকে 46 না করে আমি এটাকে 47 করছি। 47 করলে এটা হচ্ছে, তাহলে এটা যদি 47 হয় তাহলে 12 থেকে 47 করলেও হবে না, আমি এখানে 12-র চেয়েও বেশি বাড়াতে চাই। 12-র থেকেও যদি বেশি বাড়াতে চাই তার মানে 47 করছি মানে এটা 15 বাড়ছে। প্রথমে 7 বেড়েছিল, তারপরে না, আমাকে অন্তত 20 তো বাড়াতেই হবে, 7-এর চেয়েও বেশি বাড়াতে হবে। তাহলে আমি এটাকে যদি 32 থেকে আমি এটাকে 52 করে দিচ্ছি। হ্যাঁ, এটাকে একটু কেটে এটাকে 52 করলাম। 52 করার পর এটাকে আমি 22 বাড়িয়ে এটাকে আমি নিলে হবে 20 বেড়েছে তো, তাহলে এখানে আমি এমন কিছু নিই যাতে আমার করতে। আচ্ছা, এটা 98 করে দিলাম, 98 করলাম।
আচ্ছা, আমার একটুখানি যাতে যোগ বিয়োগে ভাগ করতে সুবিধে হয় সেই রকম ভ্যালু নিচ্ছি। হ্যাঁ, 10 দিয়ে ভাগ করব, মহান 10 62, না 20 বাড়িয়ে হবে না। আচ্ছা, এখানে 98 করেছি, তার মানে 46 বেড়েছে। 46 বাড়ার পর এখানে এটাকে আমি 150 করলাম, ঠিক আছে, 150 করে দিলাম। তার মানে হচ্ছে 20, 32, 52, 98, 150। তাহলে এই জায়গায় 20, 32, এটা তো আমি 58 করলাম না, 20, 32-এর পর 52 করেছি, 52-র পর আমি 98 লিখেছি, 98-এর পর আমি 150 লিখেছি। আরেকবার লিখি, তাহলে তোদের বুঝতে আরও সুবিধা হবে। আমাদের হচ্ছে কি 15 থেকে বেড়ে কত হয়েছে 20, 20 থেকে বেড়েছে 32, 32 থেকে বেড়েছে 32 থেকে বেড়ে 52 হয়েছে, 52 থেকে বেড়ে 98 হয়েছে, 98 থেকে বেড়ে 150 হয়েছে। তাহলে যদি বৃদ্ধিটা দেখিস, তাহলে প্রথমে 5 বাড়ছে, তারপর 12 বাড়ছে, তারপরে 20 বাড়ছে, তারপরে 46 বেড়ে গেছে, তারপরে এখানে তোর 52 বেড়েছে। তার মানে এই পুরো অংশটায় এটা ক্রমবর্ধমান হারে বাড়ছে। অর্থাৎ টিভিসির ক্ষেত্রে আমরা যদি দেখি, টিভিসি প্রথমে তাহলে কি হচ্ছে, প্রথমে ক্রমহ্রাসমান হারে বাড়ছে, তারপরে টিভিসি ক্রমবর্ধমান হারে বাড়ছে। তাহলে টিভিসি আমাদের কাছে কি হচ্ছে, টিভিসি প্রথমে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, ও একটি নির্দিষ্ট বিন্দুর পর থেকে, একটি নির্দিষ্ট বিন্দু বা স্তর, ছবিতে দেখালে বিন্দু আর এমনি লেখার সময় স্তর, একটি নির্দিষ্ট স্তরের পর থেকে ক্রমবর্ধমান হারে বাড়ে, ক্রমবর্ধমান হারে বাড়ে। তাহলে এই জন্য টিভিসি রেখার আকৃতি, তাই টিভিসি রেখার আকৃতি ইংরাজি এস অক্ষরের এর মিরর ইমেজ এর মতো হয়। অর্থাৎ আমরা যদি এই কথাটাকে এসটা বোর্ডে এইরকম লিখে যদি আয়নার সামনে ধরি, তাহলে যেরকম দেখাবে তাকেই বলা হচ্ছে এসের মিরর ইমেজ। ঠিক আছে, এসকে আমরা যদি লিখে আয়নার সামনে ধরি যেরকম দেখাবে, সেই রকম হচ্ছে এসের মিরর ইমেজের মতন হয়। এখানে কীরকম হবে মিরর ইমেজের মতন হলে, আমাদের টিভিসিটা দেখ প্রথমে কিছু নেই, মানে ওটা তো জিরোই, তারপর টিভিসিটা কী হচ্ছে 5 থেকে শুরু হচ্ছে। সেই জন্য টিভিসিটা প্রথমে কী হয়েছিল, প্রথমে গেছিলো ক্রমহ্রাসমান হারে বাড়ছিল। টিভিসি ক্রমহ্রাসমান হারে বাড়ছে বলে এই রেখাটা এইরকম যাবে, যাওয়ার পর একটা নির্দিষ্ট অংশের পর থেকে ওটা আবার ক্রমবর্ধমান হারে বাড়তে থাকবে। তাই জন্য টিভিসি রেখাটা দেখ, এই যে এইখানে হঠাৎ করে গোলাপি যেতে যেতে সবুজ হয়ে গেল, এইখানটায় ওর কী হলো, এতক্ষণ অবধিও অবতল যাচ্ছিল, এদিকে কী হয়ে গেল, উত্তল হয়ে গেল। এই জায়গাটায় টিভিসি বাড়ছে আমাদের ক্রমহ্রাসমান হারে, এই জায়গাটায় টিভিসি ক্রমহ্রাসমান হারে বাড়ছে, এইখানটাতে এত অবধি টিভিসি ক্রমহ্রাসমান হারে বেড়েছে। আর এরপর থেকে টিভিসি এই জায়গাটাতে টিভিসি ক্রমবর্ধমান হারে বেড়েছে। তাহলে যেখানে টিভিসি রেখাটা বাঁক খেলো, যে বিন্দুটায় বাঁক খেলো, সেই বিন্দুটার নাম যদি আমরা অন্য কিছু একটা নাম দিয়ে রাখি, সেই বিন্দুটার নাম ধর আমি দিলাম এ। এই এ বিন্দুটাকে বলা হয় বাঁক বদলের বিন্দু, এ বিন্দুকে বলা হয় বাঁক বদলের বিন্দু, এ বিন্দুটাকে আমরা বলবো তাহলে বাঁক বদলের বিন্দু। অর্থাৎ টিভিসি রেখা যেখানে মোট পরিবর্তনশীল ব্যয় প্রথম উৎপাদনের প্রথম দিকে, আরও ভালো করে গুছিয়ে বলতে হলে বলবি যে প্রাথমিক স্তরে উৎপাদন যখন বৃদ্ধি পায়, তখন
টিভিসি ক্রমহ্রাসমান হারে বাড়ে, তারপর ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেতে থাকে। একটি নির্দিষ্ট স্তরের পরেও যদি উৎপাদন আরও বাড়ানো হয় তাহলে টিভিসি তখন ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে। অর্থাৎ টিভিসি রেখা প্রথমে অবতল ও তারপরে উত্তলাকৃতির হয়। অর্থাৎ টিভিসি রেখা এসের মিরর ইমেজের মতন হয়। টিভিসি রেখা ইংরাজি এস অক্ষরের মিরর ইমেজের মতন হয়। আর যেখানে টিভিসি রেখা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেতে পেতে যেখান থেকে টিভিসি রেখা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেতে শুরু করে সেই বিন্দুটাকে বলা হয় বাঁক বদলের বিন্দু। এই যে ছবিতে আমাদের এ বিন্দু হলো বাঁক বদলের বিন্দু, এ বিন্দু হলো বাঁক বদলের বিন্দু। এইবার আমরা এই যে টিভিসি আর টিএফসি এই দুটোকে যোগ করলে আমাদের উৎপাদনের মোট ব্যয়টা পাওয়া যায়। তাহলে উৎপাদনের মোট ব্যয় প্রথমে কি হচ্ছে 10 টাকা, তারপরে উৎপাদনের মোট ব্যয় হচ্ছে 15 টাকা, তারপরে উৎপাদনের মোট ব্যয় হচ্ছে 19 টাকা, তারপরে 22 টাকা, তারপরে 24 টাকা, তারপরে 25 টাকা, তাহলে তারপরে 30 টাকা, তারপরে 42 টাকা, তারপরে 62 টাকা, তারপরে 108 টাকা, তারপরে 160 টাকা। তাহলে টিসিটা দেখ খালি টিসির সাথে টিভিসির পার্থক্য এইটুকুই, টিভিসি মূলবিন্দু থেকে শুরু হয়েছে, মানে 0 থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু টোটাল কস্ট স্বল্পকালে টোটাল কস্ট কখনোই মূলবিন্দু থেকে শুরু হতে পারে না। স্বল্পকালে মোট ব্যয় রেখা মূলবিন্দু থেকে শুরু হতে পারে না। স্বল্পকালে কোথা থেকে শুরু হচ্ছে? 10 থেকে। 10, তারপর 15, 19, এই যে 10 থেকে শুরু হলো, তারপর 5 বেড়েছে, তারপরে 4 বেড়েছে, তারপর 3 বেড়েছে, 2 বেড়েছে, 1 বেড়েছে, হ্যাঁ, তারপর আবার 5 বেড়েছে, 5 বেড়েছে, তার 12 বেড়েছে, 20 বেড়েছে, তারপরে 46 বেড়েছে, তারপরে 52 বেড়েছে। মানে এটাও যেমনভাবে বেড়েছিল টোটাল কস্ট, এই টিভিসি যেমনভাবে বেড়েছে টোটাল কস্টটাও ঠিক একইভাবে বেড়েছে। সেই জন্য টোটাল কস্ট রেখাটাও আমরা টিসি রেখার মতনই, এই টোটাল কস্ট রেখাটাও টিভিসি রেখার মতনই হবে, অর্থাৎ মোট ব্যয়ের রেখা, মোট পরিবর্তনশীল ব্যয় রেখার মতনই হবে। কেবলমাত্র এটা টিএফসি রেখা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেইখান থেকেই এটাকে স্টার্ট করতে হবে। টিএফসি রেখা যেখান থেকে স্টার্ট হচ্ছে টিভিসি রেখাও সেইখান থেকেই স্টার্ট হবে। আর অর্থাৎ টিসি রেখাটা আমরা পাবো এইখান থেকে যাবে, গিয়ে এইটার প্যারালালি যেতে থাকবে। হয়েছে? এইটা হলো আমাদের টোটাল কস্ট রেখা। তাহলে টোটাল কস্ট রেখাও মোট ব্যয় রেখা কীরকম? স্বল্পকালে মোট ব্যয় রেখা ব্যয় অক্ষে একটি নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হয়ে এসের মিরর ইমেজের মতন। যদি কখনো জিজ্ঞেস করা হয় যে টিসি রেখার আকৃতি কীরূপ, আমরা বলবো টিসি রেখা ব্যয় অক্ষের একটি ধনাত্মক ছেদিতাংশ সৃষ্টি করে, টিসি রেখা ব্যয় অক্ষে একটি ধনাত্মক ছেদিতাংশ সৃষ্টি করে তারপর সেটা ইংরাজি এস অক্ষরের মিরর ইমেজের মতন হয়। এইটা হলো আমাদের স্বল্পকালে টিএফসি, টিভিসি এবং টিসি রেখার আকৃতি।